সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম তিনি বলেছেন যে সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা। মন্ত্রী বলেছেন, সুনির্দিষ্টভাবে যদি বলি, সড়কে পরিবহনে চাঁদা যেটা বলা হয় সেটা আসলে চাঁদা হিসেবে আমি দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে, এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকেই বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে জোর করে যেটা নেওয়া হয় বা বাধ্য করা হয় সেটাকে চাঁদাবাজি বলবেন নাকি মাস্তানি, ডাকাতি, ছিনতাই বলবেন? ওকে, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের সঙ্গে আলোচনায় হান্নান মাসুদ এই এমপি হওয়ার পরে প্রথম আমরা বসছি এবং বাংলাদেশের এবারে বোধহয় সর্বকনিষ্ঠ পার্লামেন্ট মেম্বার। তাকে আমি মাননীয় সংসদ সদস্য হিসেবে আজকে পাশে বসছি, তো অভিনন্দন জানাই এবং তিনি ভবিষ্যতে ভালো করবেন, কারণ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নেতৃত্বেও নিয়ে বেরিয়ে আসা সংসদ সদস্য, এদের দিকে মানুষ তাকিয়ে থাকে। পরিবর্তিত রাজনীতি দেখবার জন্য আমার নিজেরও সেই আকাঙ্ক্ষা আছে এবং থাকবে। কায়ুম ভাই আছেন, তার জন্য শুভেচ্ছা রইল, যারা শুনছেন তাদের জন্য। এই প্রোগ্রামের আগে একটা গান নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের। খুলনার অঞ্চলের আঞ্চলিক ভাষার একটা গান একজন শিল্পী একটু ভিন্ন ঢঙে ইনি গাইতেন যে তোমার দুইটা চোখ দুইটা কান কিন্তু একটা মুখ, তো বেশি শুনবা বেশি দেখবা কিন্তু কথা কম কবা। এই কথার জন্য অনেকে অনেক ক্ষতির শিকার হয়েছে, নিজে ক্ষতির শিকার হয়, দলকে ক্ষতিগ্রস্ত করে, তার পুরো কমিউনিটিকে ক্ষতিগ্রস্ত করে বেশি কথা বলতে গিয়ে। এবং আমার ধারণা আমরা যারা টক শো করি তারা বেশিরভাগই একটু কথা বলতে পছন্দ করি, কিন্তু কথা বলতে পছন্দ করলেও সবসময় সব যে না বলার যে আত্মনিয়ন্ত্রণটা, এটাও সবার রাখতে হবে। মাননীয় সড়কমন্ত্রী রবিউল তিনি যে কথাগুলো বলেছেন এটা খুব প্রয়োজনীয় ছিল না আমার মতে। মানে আপনার মতে সেটা কি ভুল বলেছেন? প্রথম বলছি খুব প্রয়োজনীয় ছিল না, মানে একটু অতিকথন। এটা তাকে কেউ জিজ্ঞেস করেনি। সড়কে তো চাঁদাবাজি আছে, এটা সত্য। তিনি মাত্র দায়িত্ব নিয়েছেন, তিনি খতিয়ে দেখবেন এবং কোনো অন্যায় থাকলে তার প্রতিকার করবেন, এটাই তার বক্তব্য যথেষ্ট ছিল। কিন্তু একটু ওই যে কথা বেশি বলতে পছন্দ করার কারণেই হয়তো একটু আকবাড়িয়ে অনেক কথা বলে ফেলেছেন, যেটা নিয়ে এখন ট্রোল হচ্ছে, সমালোচনা হচ্ছে। এখন তিনি যেই ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা মানুষ গ্রহণ করেনি, এটা আমি আজকে সংবাদ মাধ্যম, ভার্চুয়াল মিডিয়া সহ সব জায়গায় দেখেছি। সেই ক্ষেত্রে তিনি যদি এখন বুঝতে পারেন যে হ্যাঁ তিনি যেই কনসেপশন নিয়ে এগোচ্ছেন সেটা ঠিক কনসেপশন হিসেবে মানুষ গ্রহণ করছে না, সমঝোতার ভিত্তিতে হলো, এই সমঝোতা কি বাধ্য করার সমঝোতা কিনা সেটাও তো একটা বিষয়। এবং এই যে সেটাকে আপনি চাঁদাবাজি না বলে হাদিয়া বলেন, সমঝোতার ভিত্তিতে দিলে হাদিয়া বলেন, না হয় ডোনেশন বলেন, অথবা চাঁদাবাজি হিসেবে আপনি বলেন, যাই বলেন, আলটিমেটলি এর খেসারতটা তো জনগণের উপর গিয়ে পড়ে। এই টাকাটা যে এইভাবে নিচ্ছে সেই টাকার ব্যবহার কোথায় হচ্ছে, এটার সুবিধাভোগী কারা হচ্ছেন, শ্রমিক নেতারা যেভাবে ফুলে ফেঁপে ওঠেন এবং জনগণের উপরের প্রেশারটা কিভাবে পড়ে, শ্রমিক সংগঠনগুলোর মধ্যে সবাই ব্যবহৃত হয় কিন্তু গুটি কয়েক নেতৃত্ব দানকারীরা কিভাবে বিপুল বৈভবের মালিক হন, এটা তো দেশের মানুষের জানা। সেইখানে এইটাকে এইভাবে সাফাই গাওয়ার কোনো সুযোগ নাই। অতীতে অনেক বড় বড় নেতারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখন যদি কেউ ওই পথ ধরেন তাদের এটা ভুল পথ ও পদ্ধতি, সেটা তারা উপলব্ধি করবেন যখন বুঝতে পারবেন যে সাধারণ মানুষ এটা এই ধরনের কথা গ্রহণ করছে না। এই ভুল বুঝতে পেরে যদি নিজেদেরকে শুধরে নিয়ে আমি সেটা প্রত্যাশা করি। একটা কথা দিয়েই তার সমগ্র রাজনীতি, এতদিনের আন্দোলন সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী অবস্থান সব নাই হয়ে যায় না। যদি তিনি বুঝতে পারেন যে হ্যাঁ এ ধরনের কথা বললে সেটা মানুষের জন্য মানুষ গ্রহণ করে না, দলের জন্য ভালো না, তার নিজের জন্য ভালো না, ভবিষ্যতের জন্য, কালচারের জন্য ভালো না, আমরা যে পরিবর্তিত রাজনীতি চাই, আর যদি কেউ উপলব্ধি না করেন তার অবস্থানে অনড় থেকে
আবার নতুন ব্যাখ্যা দিতে চান জাস্টিফাই করে, তাহলে সেটাও কিন্তু খুব ভালো প্র্যাকটিস হয় না। তো আমরা তো পরিবর্তিত রাজনীতি প্রত্যাশা করছি, এত বছর ধরে বলে আসছি। এবং আমার জন্য সমস্যা হচ্ছে, আমি বিএনপির পথধারী কেউ না হলেও বিএনপিকে আমি ভালোবাসি, সমর্থন করি এবং একটা বেটার বিএনপি চাই। যে কারণে এত বছর ধরে আমি ধারাবাহিকভাবে বহু বছর ধরে বিরোধী দলের সরকারের সমালোচক। আমি 16.5 বছরের আওয়ামী লীগের সমালোচক, তার আগে 111 সরকারের সমালোচক, তারপরে এই সরকারের সময় তাদের অন্যায্য কাজের আমি সমালোচক। এখন আমার জন্য এটা একটা সংকট যে আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার দলের লোকরা যদি অগ্রহণযোগ্য কথা বলেন, না পারি তাদের পক্ষে দাঁড়াতে, না পারি তাদের সমালোচনা করতে। তো তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা যারা বিএনপিকে ভালোবেসে বিএনপির ভালোটা চাই, তাদেরকে যেন এরকম বিব্রতকর পরিস্থিতিতে না ফেলেন। আচ্ছা, ধন্যবাদ। হান্নান মাসুদ, আপনি এবারে নির্বাচন করলেন, আপনাকে অভিনন্দন। এই সংসদের সর্বকনিষ্ঠ, ছোট, আপনি কত হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ এমপি যিনি সংসদে গেলেন, আপনি তো লাকি নিশ্চয়ই, তাই তো? আচ্ছা, বলতে পারি লাকি। তো এই নির্বাচন করতে গিয়ে আপনি নির্বাচিত হয়েছেন 11 দলীয় ঐক্য থেকে। একই আসনে আপনার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক তিনি প্রার্থী হয়েছিলেন। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি থেকে নির্বাচন করেছেন। তো বাবা ছেলে দুই দলের পৃথকভাবে লড়াই করলেন। এটা কি আপনাদের স্ট্র্যাটেজি ছিল? যে ধরেন যে আপনি এবং তিনি আবার দেখলাম যে 500 কয় ভোট পেয়েছেন, তাকে ভোট দিল কারা? আপনারা কি সত্যি সত্যি বৈরিতার সম্পর্কের মধ্যে ছিলেন, নাকি আনন্দের মধ্যে ছিলেন, নাকি এটা একটা পলিসি ছিল যে হ্যাঁ, একই কেন্দ্রে যখন তোমার পোলিং এজেন্টও থাকবে, আমার পোলিং এজেন্টও থাকবে, তাতে বিরোধীদেরকে ঘায়েল করা সুবিধা হবে? মানে কি ছিল ব্যাপারটা আসলে? আমি এটার বড় কোনো ব্যাখ্যা দিব না, তবে বলবো যে হচ্ছে এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল। যেহেতু হচ্ছে আমি যে অঞ্চল থেকে ইলেকশন করতেছি, সেই অঞ্চলটার আঞ্চলিক পরিবেশ এবং হচ্ছে সেখানকার লোকাল পরিবেশ এর ক্ষেত্রে এটা প্রয়োজন ছিল আর কি। যেমন আমার প্রায় 25টা কেন্দ্রে ধানের শীষের এজেন্ট ছাড়া আর কোনো এজেন্ট, বিএনপি বিদ্রোহী প্রার্থী 2 জন ছিল, জাতীয় পার্টি ছিল, গণ অধিকার পরিষদ ছিল, এরপর হচ্ছে এলডিপিরও প্রার্থী ছিল। কাউকেই ঢুকতে দেয়নি 25টা কেন্দ্রে। এর বাইরেও 20-25টা কেন্দ্রে শুধু আমার এজেন্টকে ঢুকতে দেয়নি। মানে হচ্ছে সেই 2 দিন আগ থেকে আমাদের এজেন্টদেরকে টার্গেট করে বাড়িতে হামলা করা, আগুন দেওয়া, ঘরবাড়ি লুট করা, দোকানপাট লুট করা, আঘাত করা, কোপানো। আমার এখনো প্রায় 2 শতাধিক হসপিটালে ভর্তি আছে আমার যারা এজেন্ট ছিল। 2 শতাধিক? হ্যাঁ, হসপিটালে হয়েছে। নির্বাচনের পরে না আগে? আগে পরে মিলে 10 তারিখ থেকেই মূলত হচ্ছে 10 তারিখ রাত থেকে 9 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 10 তারিখ রাত 12টার পর থেকে এটা শুরু হয়েছে। 10 তারিখ 11 তারিখ 12 তারিখ আপনি এত বিপুল ভোটে সেখানে এটা মূলত হচ্ছে হাতিয়াতে আমাদের এখানে মূলত আপনার হচ্ছে এলাকায় যে সন্ত্রাসীগুলা, এটা স্পেশালি হচ্ছে সন্ত্রাসী বলতে আমি সন্ত্রাসী বলতে চাচ্ছি, এদের সবাইকে বিএনপি প্রার্থী যিনি ছিলেন উনি এলাকায় আশ্রয় দিয়েছেন, যাদের আগের কোনো রেকর্ড নাই যে ইলেকশনের সময় এলাকায় থাকতে পারছে। হয় অ্যারেস্ট হয়েছে, না হয় হচ্ছে এলাকা থেকে বিতাড়িত হয়েছে, কারণ এরা সবসময় ইলেকশন ডিস্টার্ব করছে। এদের নামের সাথে ডাকাত শব্দগুলো অ্যাড, মানে এদেরকে মানুষ ডাকাত নামেই চিনে।